আসসালামু আলাইকুম। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পর্ব 2। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল, তার কারণ সেখানে ওর দলের লোক কেউ যায় না। আরও একটা কারণ, ওখানে কন্যাদায়ের বন্যা তেমন প্রবল নয়। অমিত হৃদয়টার পরে যে দেবতা সর্বদা সরসন্ধান করে ফেরেন তার আনাগোনা ফ্যাশনেবল পাড়ায়। দেশের পাহাড় পর্বতে যত বিলাসী বসতি আছে তার মধ্যে শিলংয়ে এদের মহলে তার টার্গেট। প্র্যাকটিসের জায়গা সবচেয়ে সংকীর্ণ। বোনেরা মাথা ঝাঁকানি দিয়ে বললে, যেতে হয় একলা যাও, আমরা যাচ্ছি না। বা হাতে হাল কায়দায় বেটে ছাতা, ডান হাতে টেনিস ব্যাট, গায়ে নকল পার্সিক শালের ক্লোক পরে বোনরা গেল চলে দার্জিলিংয়ে। বিমি বোস আগেভাগেই সেখানে গিয়েছে। যখন ভাইকে বাদ দিয়ে বোনদের সমাগম হলো তখন সে চারদিক চেয়ে আবিষ্কার করলো দার্জিলিংয়ে জনতা আছে, মানুষ নেই। অমিত সর্বদা বলে গিয়েছিল সে শিলংয়ে যাচ্ছে নির্জনতা ভোগের জন্য। দুদিন না যেতেই বুঝলে জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়। ক্যামেরা হাতে দৃশ্য দেখে বেড়াবার শখ অমিতর নেই। সেই বলে, আমি টুরিস্ট না। মন দিয়ে চেখে খাবার দাঁত আমার, চোখ দিয়ে গিলে খাবার দাঁত একেবারেই নয়। কিছুদিন ওর কাটল পাহাড়ে ঢালুতে, দেওদার গাছের ছায়ায় বই পড়ে পড়ে। গল্পের বই ছুলে না, কেননা ছুটিতে গল্পের বই পড়া সাধারণের দস্তর। ও পড়তে লাগলো সুনীতি চাটুর্যের বাংলা ভাষার শব্দতত্ত্ব। লেখকের সঙ্গে মনান্তর ঘটবে এই একান্ত আশা মনে নিয়ে। এখানকার পাহাড় পর্বত অরণ্য ওর শব্দতত্ত্ব এবং আলস্য জড়তার ফাঁকে ফাঁকে হঠাৎ সুন্দর থেকে, কিন্তু সেটা মনের মধ্যে পুরোপুরি ঘনিয়ে ওঠে না। যেন কোনো রাগিনীর একঘেয়ে আলাপের মতো ধুঁ নেই, তাল নেই, সম নেই। অর্থাৎ ওর মধ্যে বিস্তর আছে কিন্তু এক নেই, তাই এলানোর জিনিস ছড়িয়ে পড়ে, জমা হয় না। অমিত আপন নিখিলের মাঝখানে একের অভাবে ওর যে কেবলই চঞ্চলভাবে বিক্ষিপ্ত হয়ে পড়েছে সে দুঃখ ওর এখানেও যেমন শহরেও তেমনই। কিন্তু শহরে এই চাঞ্চল্যতাকে সে নানা প্রকারে ক্ষয় করে ফেলে। এখানে চাঞ্চল্যতাই স্থির হয়ে জমে জমে ওঠে। ঝর্ণা বাধা পেয়ে যেমন সরোবর হয়ে দাঁড়ায়, তাই ও যখন ভাবছে পালাই পাহাড় বেয়ে নেমে গিয়ে পায়ে হেঁটে শিলচরের ভিতরে দিয়ে যেখানে খুশি, এমন সময় আশার এলো পাহাড়ে পাহাড়ে, বনে বনে তার সজল ঘন ছায়ার চাদর লুটিয়ে। খবর পাওয়া গেল চেরাপুঞ্জির গিরিশৃঙ্গ নববর্ষার মেঘদলের পুঞ্জিত আক্রমণ আপন বুক দিয়ে ঠেকিয়েছে। এইবার ঘন বর্ষণে গিরি নির্জরিণীগুলোকে খেপিয়ে কুলছাড়া করবে। স্থির করলে এই সময়টাতে কিছুদিনের জন্য চেরাপুঞ্জির ডাকবাংলায় এমন মেঘদূত জমিয়ে তুলবে যার অলকার নায়িকা অশিরির বিদ্যুতের মতো। চিত্ত আকাশে ক্ষণে ক্ষণে চমক দেয়, নাম লেখে না, ঠিকানা রেখে যায় না। সেদিন সে পরল হাইল্যান্ডারের মোটা কম্বলের মোজা, পুরু শুকতলাওয়ালা মজবুত চামড়ার জুতো, খাকি নরফোক কৌতা, হাঁটু পর্যন্ত রস্য অধুবাস, মাথায় সোলা টুপি। অবনী ঠাকুরের আঁকা যক্ষের মতো দেখতে হলো না, মনেও হতে পারত রাস্তা তদারক করতে বেরিয়েছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। কিন্তু পকেটে ছিল গোটা 5-7 পাতলা এডিশনের নানা ভাষার কাব্যের বই। আঁকাবাঁকা সরু রাস্তার ডান দিকে জঙ্গলে ঢাকা খাদ। এই রাস্তা শেষ লক্ষ্য অমিতর বাসা। সেখানে যাত্রীর সম্ভাবনা নেই,
তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। ঠিক সেই সময়টা ভাবছিল আধুনিক কালে দূরবর্তিনী প্রেয়সীর জন্যে মোটর দূরত্বেই প্রশস্ত, তার মধ্যে ধূমজ্যোতি সলিলমনতার সন্নিপাত বেশ ঠিক পরিমাণেই আছে। আর চালকের হাতে একখানি চিঠি দিলে কিছু অস্পষ্ট থাকে না। ও ঠিক করে নিলে আগামী বছরের আষাঢ়ে প্রথম দিনই মেঘদূত বর্ণিত রাস্তা দিয়েই মোটরে করে যাত্রা করবে। হয়তো বা অদৃষ্ট ওর পথ চেয়ে দেহলিদত্ত পুষ্প, যে পথিক বধূকে এতকাল বসিয়ে রেখেছে, সেই অবন্তিকা হোক বা মালবিকাই হোক বা হিমালয়ের কোনো দেবদারুবন চরণেই হোক, ওকে হয়তো কোনো একটা অভাবনীয় উপলক্ষে দেখা দিতেও পারে। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আর একটা গাড়ির উপরে উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই। ব্রেক কষ্টে কষ্টে গিয়ে পড়ল তার উপরে। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা ঘুরিয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কা কালো পটখানা তার পিছনে। তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি, চারিদিকে সমস্ত হতে স্বতন্ত্র। মন্দর পর্বতের নাড়া খাওয়া ফেনিয়ে উঠা সমুদ্র থেকে এইমাত্র উঠে এলেন লক্ষ্মী। সমস্ত আন্দোলনের উপরে মহাসাগরের বুক তখনও ফুলে ফুলে কেঁপে উঠছে। দুর্লভ অবসরে অমিত তাকে দেখল। দেখলে লেখা। ড্রয়িং রুমে এ মেয়ে অন্য 5 জনের মাঝখানে পরিপূর্ণ আত্মস্বরূপে দেখা দিত। পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না। মেয়েটির পরনে সরু পা দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, সেই আলোয়ানেই জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দিশি ছাদের জুতো, তনু দীর্ঘ দেহটি বর্ণ চিকন শ্যাম, টানা চোখ ঘন পক্ষচ্ছায়ায় নিবিড় স্নিগ্ধ, প্রশস্ত ললাট অবারিত করে কিছু হটিয়ে চুল আট করে বাঁধা, চিবুক ঘিরে সুকুমার মুখের ডৌলটি একটি অনতিপক্ষ ফলের মতো রমণীয়। জ্যাকেটের হাত কবজি পর্যন্ত, দুহাতে দুটি সরু প্লেন বালা, ব্রোচের বন্ধনহীন কাঁধের কাপড় মাথায় ঠেকছে, কটকি কাজ করা রূপুর কাঁটা দিয়ে খোপার সঙ্গে বদ্ধ। অমিত গাড়িটা টুপিতে খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়ালো, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তাই দেখে মেয়েটি বুঝি দয়া হলো, একটু কৌতুকও বোধ করল। অমিত মৃদু সুরে বলল, অপরাধ করেছি। মেয়েটি হেসে বলল, অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকে। উৎসজলের যে উচ্ছলতা ফুলে উঠে, নারীটির কণ্ঠস্বর তারই মতো নিটোল, অল্প বয়সে বালকের গলার মতো মসৃণ ও প্রশস্ত। সেদিন ঘরে ফিরে এসে অমিত অনেকক্ষণ ভেবেছিল, এর গলার সুরে যে একটি স্বাদ আছে, স্পর্শ আছে, তাকে বর্ণনা করা যায় কি করে। নোট বইখানা খুলে লিখল, এ যেন অম্বরী তামাকের হালকা ধোঁয়া, জলের ভিতর দিয়ে পাক খেয়ে আসছে। নিকোটিনের ঝাঁজ নেই, আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ। মেয়েটি নিজের ত্রুটি ব্যাখ্যা করে বলল, একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম। এই রাস্তায় খানিকটা উঠতেই সোফার বলেছিল এই রাস্তা হতে পারে না। তখন শেষ পর্যন্ত না গিয়ে ফিরবার উপায় ছিল না, তাই উপরে চলেছিলাম। এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো।
অমিত বলল, উপরওয়ালার উপরে উপরওয়ালা আছে। একটা অতি কুটিল গ্রহ, এর তারই কুকীর্তি। অপরপক্ষে ড্রাইভার জানালেন লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে। অমিত বলল, আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন তবে আপনি যেখানে অনুমতি করবেন সেখানেই পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাপ করলেন তার প্রমাণ। মেয়েটি ঈশ্বর দ্বিধায় নীরব রইল। অমিত বলল, আমার তরফে আরও একটি কথা আছে। গাড়ি হাঁকায় বিশেষ একটি মহৎ কর্ম নয়। এই গাড়ি চালিয়ে পোস্টারিটি পর্যন্ত পৌঁছাবার পথ নেই। তবুও আরম্ভে এই একটিমাত্র পরিচয়ই পেয়েছেন, অথচ এমনি কপাল সেটুকুর মধ্যেও গলদ। উপসংহারে একটু দেখাতে দিন যে জগতে অন্তত আপনার সোফারের চেয়ে আমি অযোগ্য নই। অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়ে অজানা বিপদের আশঙ্কা মেয়েরা সংকোচ সরাতে চায় না, কিন্তু বিপদের এক ধাক্কায় উপক্রমণিকার অনেকখানি বিস্তৃত বেড়া একদমে গেল ভেঙে। আর দৈব নির্জন পাহাড়ের পথে হঠাৎ মাঝখানে দাঁড় করিয়ে দুজন মনে দেখাদেখি গাঁট বেঁধে দিলে সবুর করলেন না। আকস্মিক বিদ্যুৎ আলোতে এমন করে যা চোখে পড়ল। প্রায় মাঝে মাঝে এই যে রাত্রে জেগে উঠে অন্ধকারে পটে দেখা যাবে। চৈতন্যের মাঝখানটাতে তার গভীরের ছাপ পড়ে গেল। নীল আকাশের উপরে সৃষ্টির কোনো এক প্রচণ্ড ধাক্কায় যেমন সূর্য নক্ষত্রের আগুন জ্বলা ছাপ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িটিতে উঠে বসল। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছালো যথাস্থানে। মেয়েটি গাড়ি থেকে নেমে বললে, কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দিব। অমিত ইচ্ছে হলো বলে, আমার সময় অভাব নেই, এখনই আসতে পারি, সংকোচে বলতে পারলে না। বাড়ি ফিরে এসে ও নোট বই নিয়ে লিখতে লাগলো। পথ আজ হঠাৎ এই কি পাগলামি করলে? দুজনকে দুই জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। অ্যাস্ট্রনমার ভুল বলেছে। অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে। লাগলো তাদের মোটরে মোটরে ধাক্কা। এই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একসঙ্গী চলেছে। এর আলো ওর মুখে পড়ে, ওর আলো এর মুখে। চলার বাঁধন আর ছেড়ে না। মনের ভিতরটা বলছে আমাদের শুরু হলো যুগল চলন, আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে। পাওয়া উজ্জ্বল নিমেষগুলো মালা, বাধা মাইনেই বাধা খোরাকিতে ভাগ্যের দায়ে পরে থাকবার জো রইল না। আমাদের দেনাপনা সবই হবে হঠাৎ। বাইরে বৃষ্টি পড়ছে। বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল, কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এইবার ভর করো আমার পরে, বাণী দাও বাণী দাও। বেরুলো লম্বা সরু খাতাটা। নিবারণ চক্রবর্তী বলে গেল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার গ্রন্থি। রঙিন নিমেষ ধুলার দোলাল, পরাণে ছড়ায় আবির গোলাল। উড়ায় উড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্র। নাই আমার কনক চাপার কুঞ্জন, বনবীথিকার কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘেরে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডু দেন জন গুচ্ছ। নাই আমার সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। দানা মেলে দেওয়া মুক্তিপ্রিয়ে কুজন দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাব নিয়ে কচি
কিরণে দীপ্ত। এখানে একবার পিছন ফেরা চাই। পশ্চাতের কথাটা সেরে নিতে পারলে গল্পটা সামনে এগোবার বাধা হবে না। এখানেই শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা পর্ব 2। পর্ব 3 খুবই শীঘ্রই দেওয়া হবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।